মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে এরশাদ দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো জিহাদে নেমে গেলেন। এবার ২১শে ফেব্রুয়ারিতে আলপনা আঁকা চলবে না, শহীদ মিনারে মিলাদ হবে। ঐতিহাসিক ১৫ দলের বিবৃতিতে অনেক স্বাক্ষরই ছিল ভুয়া। প্রশাসনিক সংস্কার, সামরিক সরকার ক্ষমতা গ্রহণ করেই কিছু কাজ করে। এই ধরনের একটি কাজ হল দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। এরশাদ দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো জিহাদে নেমে গেলেন। বলার অপেক্ষা রাখে না, তার কোপটা গিয়ে পড়ল প্রধানত বিএনপি নেতাদের উপর। ২৭শে মার্চ ১৯৮২ বিএনপি সরকারের করা যুব কমপ্লেক্স বাতিল করা হলো। জিয়াউর রহমানের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য যুব কমপ্লেক্স তৈরি করেছিলেন। গ্রামের সব হাটবাজার, খেয়াঘাট, গরু ছাগলের খোয়াড় ইত্যাদি প্রায় সবই ইজারা দেওয়া হতো যুব কমপ্লেক্সের কর্মকর্তাদের। ফলে যুব সম্প্রদায় প্রায় উচ্ছন্নে গিয়েছিল। এরশাদ এই ব্যবস্থা বাতিল করলেন। কতটা দুর্নীতি ঠেকানোর জন্য আর কতটা বিএনপিকে শায়েস্তা করার জন্য তা নিয়ে বিতর্ক ছিল। একই দিন শুরু হলো গণগ্রেপ্তার। বিএনপির মন্ত্রী এস এ বারী এটি, সাইফুর রহমান, হাবিবুল্লাহ খান, তানভীর সিদ্দিক, আতাউদ্দিন খান সহ ২৩৩ জন গ্রেপ্তার হন। এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে আবুল হাসনাত ধরা পড়লেন। জামাল উদ্দিন আহমেদ অনেক আগেই মন্ত্রিত্ব হারিয়েছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়। ৩রা এপ্রিল গঠন করা হয় সামরিক আদালত। ১৬ এপ্রিল সামরিক আদালতে সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদকে কারাদণ্ড দেন। বিএনপি সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানকে তখন পুলিশ খুঁজছে। ২০শে জুলাই তিনি নিজেই আত্মসমর্পণ করেন। ১৭ আগস্ট সাবেক যুব উন্নয়ন মন্ত্রী আবুল কাসিমকে সামরিক আদালতে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২৬শে এপ্রিল সামরিক আদালতের রায়ে এস এ বারী এটিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার হয়। কে এম ওবায়দুর রহমান ৪ এপ্রিল ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ২৩শে সেপ্টেম্বর দেশের সব পৌরসভা বাতিল করে দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে সাবেক উপপ্রধানমন্ত্রী মওদুদ আহমেদ গ্রেপ্তার হন ১৪ নভেম্বর। এই সময়ে জেনারেল এরশাদ কয়েকটি পদক্ষেপ নেন। ২২ এপ্রিল বিভাগীয় সদরে হাইকোর্টের বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তি ছিল জনগণের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে দেওয়া। বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করেছিলেন এটা হচ্ছে বিচার বিভাগকে পঙ্গু করার উদ্দেশ্যের ষড়যন্ত্র। এই আদেশের বিরুদ্ধে ঢাকার আইনজীবীরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন। এর সাথে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি ছিল নিতান্তই সাহসিকতার ভাবনায় উজ্জ্বল। তিনি ঢাকার ইংরেজি বানান DACCA বদলে DHAKA রাখেন। রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ থাকার কারণে এরশাদ ১৯৮২ সালটা মোটামুটি নির্বিঘ্নে পার করলেন। ২৩শে সেপ্টেম্বর ১৯৮২ এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মাজিদ খান জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশ করেন। গোল বাঁধল এটা নিয়েই। এই শিক্ষানীতিতে প্রথম শ্রেণী থেকে আরবি ভাষা বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। এমনিতেই স্কুলের শিশুদের বাংলা ও ইংরেজি এই দুটো ভাষা শিখতে হয়। এর উপর আরবি চাপিয়ে দেওয়া হলে এটা শিশুদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এই যুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ শুরু হল। যুগপৎ আন্দোলন। জেনারেল এরশাদ ক্ষমতা দখলের জন্য জেনারেল আইয়ুব খানের মডেল অনুসরণ করেছিলেন। আইয়ুব খান প্রথম কয়েকটি বছর নির্বিঘ্নে ছড়ি ঘোরাতে পেরেছিলেন। তার বিরুদ্ধে প্রথম চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। উপলক্ষ্য ছিল শিক্ষা কমিশনের রিপোর্ট, যার প্রতিবাদে ছাত্র আন্দোলন হয়েছিল। কমিশনের রিপোর্টটি পরে চাপা পড়ে যায়। এর সাথে সামরিক শাসনের বিরুদ্ধেও প্রথম আওয়াজটি উচ্চারিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে। ২৩শে সেপ্টেম্বর ১৯৮২ মজিদ খানের শিক্ষানীতি প্রকাশিত হয়। ৮ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র পুলিশ সংঘর্ষ হয়। উত্তেজনা বাড়তে থাকে। ১৯৮৩ সালের জানুয়ারি মাসে মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক মাওলানা মান্নান ঢাকা মাদ্রাসা শিক্ষকদের একটি সম্মেলন ডাকেন। জেনারেল এরশাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। এরশাদ সম্মেলনে তার ভাষণে বলেন, এবার ২১শে ফেব্রুয়ারিতে আলপনা আঁকা চলবে না, শহীদ মিনারে মিলাদ হবে ইত্যাদি। এরশাদের এই বক্তৃতার প্রতিক্রিয়া হয়েছিল মারাত্মক। এই সময় রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটি ১৫ দলীয় জোট তৈরি করে। ৩১শে জানুয়ারি ১৯৮৩ এই জোট তৈরি হয়েছিল। জোটের গঠন প্রক্রিয়া সম্পর্কে জোটের অন্যতম নেতা হায়দার আকবর খান রণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। শ্রমিক কৃষক সমাজবাদী দলের নেতা সিদ্দিকুর রহমানের বাসায় আমরা মিলিত হলাম। আমি, মেনন, রব ও সিদ্দিকুর রহমান। আমরা ৪ জন ঠিক করলাম এরশাদের এই বিবৃতির প্রতিবাদ জানাতে হবে। সম্ভাব্য সকল রাজনৈতিক দল ও নেতাকে একত্রে করে বসা দরকার। কিন্তু কে ডাকবে এই সভা? আমরা তখন তুলনামূলক তরুণ। কোনো বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক নেতাকে নিয়ে বৈঠকে ডাকার ব্যবস্থা করা হোক। বিএনপি তখন সদ্য ক্ষমতাচ্যুত। সামরিক শাসন জারির কিছুদিন পর আমি ও আরো কয়েকজন গিয়েছিলাম ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের সঙ্গে দেখা করতে। তিনি দেখা দিতেও সম্মতি হননি। তখন পর্যন্ত তিনিই বিএনপির নেতা।
এই অবস্থায় রাজনৈতিক দলের তালিকা থেকে বিএনপিকে বাদ রাখা হয়েছিল। খালেদা জিয়া তখন রাজনীতিতে আসেনি। অন্যদিকে আওয়ামী লীগকে দিয়ে সভা ডাকানো হোক, এটা আমরা চাইনি। সর্বশেষে গেলাম মাওলানা তর্কবাগিসের বাড়িতে। মাওলানা তর্কবাগিসের নামে তারই বাসায় সভা ডাকা হলো। আমরা উপস্থিত 4 জন বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করলাম। মস্কোপন্থী ধারার 4টি দল, সিপিবি, ন্যাপ মুজাফফর, ন্যাপ হারুন, একতা পার্টিকে বলা হলো। অন্য মেরুর বাম কমিউনিস্ট যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। আওয়ামী লীগ তো বটেই, জাসদের সঙ্গেও তারা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যেতে বা একত্রিত বসতে রাজি ছিলেন না। তবে কমরেড মোহাম্মদ তোহাকে পেয়েছিলাম। ইতিমধ্যে আমরা একটা বিবৃতির খসড়া তৈরি করেছি। আওয়ামী লীগের নেতাদের ফোনে খসড়াটি পড়ে শোনানো হলো। এই বিবৃতিতে 15 আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে কোনো উল্লেখ ছিল না বলেই সম্ভবত শেখ হাসিনার আপত্তি ছিল। আমাদের বিবৃতি প্রস্তুত, এখন প্রেসে পাঠানো হবে। ঠিক সেই সময় আওয়ামী লীগের তরফ থেকে আবার ফোন, বিবৃতি কি প্রেসে পাঠানো হয়েছে? না, এখনো হয়নি, তবে একটু অপেক্ষা করেন, আমরা আসছি। অপেক্ষা করলাম। দলবলে আওয়ামী লীগ নেতারা এলেন। অবশ্য শেখ হাসিনা আসেননি। তারা আমাদের বিবৃতিটি পড়লেন, কিছু যোগ বিয়োগ করলেন, বললেন আমরাও এই বিবৃতিতে স্বাক্ষর দিচ্ছি। শেখ হাসিনা উপস্থিত ছিলেন না, কে যেন তার স্বাক্ষরটা বসিয়ে দিলেন। তখন পঙ্কজ ভট্টাচার্য বললেন, এখনই প্রেসে পাঠাবেন না, আমি একটু ফোনে কথা বলে আসি। কিছুক্ষণ পরে ফিরে এলেন, বললেন আমরাও সই করব। আমি 4 পার্টিরই দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ সিপিবি পরিবারের 4 পার্টি, সিপিবি, ন্যাপ মুজাফফর, ন্যাপ হারুন এবং একতা পার্টির পক্ষ থেকে পঙ্কজ ভট্টাচার্য একাই সম্মতি দিলেন এবং খুব সম্ভবত তিনি নিজেই সবার হয়ে স্বাক্ষর করলেন। তার মানে সেদিন ঐতিহাসিক 15 দলের বিবৃতিতে অনেক স্বাক্ষরই ছিল ভুয়া, তবে অবশ্য তাদের সম্মতির ভিত্তিতে। এই জোটে শরিক দলগুলোর মধ্যে ছিল আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ ফরিদ গাজী, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ মুজাফফর, ন্যাপ হারুন, সিপিবি, সাম্যবাদী দল তোহা, সাম্যবাদী দল নগেন, জাতীয় একতা পার্টি, শ্রমিক কৃষক সাম্যবাদী দল এবং জাতীয় মজদুর পার্টি। জোটের দলের সংখ্যা কখনো বেড়েছে, কখনো কমেছে। তার সত্ত্বেও 15 দলীয় জোট নামটির পরিবর্তন হয়নি। রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার আগেই ছাত্র সংগঠনগুলো এরশাদ বিরোধী মৌচা গড়ে তোলার চেষ্টা করে। 1962 সালের শিক্ষা আন্দোলনের স্মরণে 1982 সালের 17 সেপ্টেম্বর শিক্ষা দিবস পালন করার জন্য 14টি ছাত্র সংগঠন তৈরি করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরে এই বিষয়ে আরও 5টি ছাত্র সংগঠন যোগ দিলে 19 দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। তারা একটা 10 দফা দাবিনামা তৈরি করে। তাদের মূল দাবি ছিল মাজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিল করা। 21 নভেম্বর 1982 তৈরি হওয়া ছাত্র সংগ্রাম পরিষদে একে একে যোগ দেয় ছাত্রলীগ জালাল জাহাঙ্গীর, ছাত্রলীগ ফজলু চুন্নু, ছাত্রলীগ মুনির হাসিব, ছাত্রলীগ রশিদ বাতন, ছাত্রলীগ ওয়ারের জাহিদ, ছাত্রলীগ আক্তার, ছাত্রলীগ আজিজ, বাংলাদেশ ছাত্র উন্নয়ন, জাতীয় ছাত্র উন্নয়ন, বৈপ্লবী ছাত্র উন্নয়ন ইসবারুল স্বপন, বিপ্লবী ছাত্র উন্নয়ন মানু, বিপ্লবী ছাত্র উন্নয়ন গিরানি, বিপ্লবী ছাত্র মৈত্র, ছাত্র ঐক্যফ্রম, বাংলাদেশের ছাত্র সমিতি, বাংলাদেশ ছাত্র সমিতি, জাতীয় ছাত্র সংসদ, সাম্যবাদী ছাত্র জোট এবং ছাত্র একতা কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাসদ ছাত্রলীগ ছিল সবচেয়ে শক্তিশালী। এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন মনিরুদ্দিন আহমেদ ও আবুল হাসিব খান। এরপরই ছিল ফজলুর রহমান ও বাহলুল মজনুন চৌন্নুর নেতৃত্বাধীন বাকশাল সমর্থিত ছাত্রলীগ। আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের নেতৃত্বে ছিল মোস্তফা জালাল মহিউদ্দিন এবং খম জাহাঙ্গীর। ওরা প্রথম দিকে আন্দোলনে আসেনি, শেষ মুহূর্তে ছাত্র সংগ্রাম পরিষদে যোগ দেন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে। 15 ফেব্রুয়ারি 1983 ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ছিল খুবই উত্তপ্ত। ওই দিন ঘটনার একটা বয়ান পাওয়া যায় বাকশালের ওই সময় সাংগঠনিক সম্পাদক SM ইউসুফের কাছ থেকে। আজিমপুরে জাসদের মনিরুল ইসলামের বাসায় আমাদের টেম্পোরারি কন্ট্রোল রুম। গ্যাদারিং যদি কম হয় তাহলে ইউনিভার্সিটি এলাকায় মিছিল শেষ হবে, আর যদি কয়েক হাজার গ্যাদারিং হয়ে যায় তাহলে মিছিল নিয়ে সামনে যাওয়ার চেষ্টা হবে। দেখা গেল ব্যাপক গ্যাদারিং হয়ে গেছে। আমার সঙ্গে হাসানুল হক ইনু খবর পাঠালাম ট্যারিকেট উড়িয়ে দাও। শুনতে খারাপ লাগে, কিন্তু পলিটিক্সে এসব জায়েজ। মিছিল সাংঘাতিক জঙ্গি হয়ে গেল। নেতারা মিছিলের সামনে থেকে মাঝে মাঝে চলে এলো, পুলিশ গুলি করল। এর মধ্যে টেলিফোন আসতেছে ওখানকার পরিস্থিতি জানিয়ে। ইনু বলতেছে, এই লাশ কয়টা পড়েছে, তাড়াতাড়ি এগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো, মেডিকেলে নিয়ে যাও, লাশ যত পড়ে তত ভালো। আমরা চাচ্ছি যে গুলিটুলি হলে 2-4টা উইন্ডেড হোক, একেবারে নিহত হলে একেবারে নিহত হয়ে পড়ে যাবে এটা তো চিন্তাই করি নাই। জিজ্ঞাসা করলাম কে ফোন করেছে, বলল হাসিব ফোন করেছে ওখানকার অবস্থা জানার জন্য। হাসিব তো তখন জঙ্গি নেতা, তারা যা করছে ঠিক আছে, নেতার নির্দেশেই করছে। নিহতের ঘটনা একটু বিচলিত ভাব থাকে। ইনু দেখলাম একবারেই নর্মাল।
বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।